অবহেলা করা যাবে না, কারণ অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে এই যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা আইইডি ডিভাইস যেটা বলা হচ্ছে, আইইডি, এটা কিন্তু এই বোমাটা তৈরি করা হয় কিভাবে? এই বোমাটার দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে এটার ভিতরে সাধারণত বোমা দিয়ে তো আওয়াজ তৈরি করা হয়। এই ইম্প্রোভাইজড ডিভাইসে কিন্তু এক ধরনের নাট বল্টু, প্যারেক, তারপরে আপনার কাঁচের টুকরা দেওয়া থাকে, অনেকগুলোর মিশ্রণ থাকে। এবং এটার যেটা ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে এটা দুর্নিয়ন্ত্রিত। এটা মোবাইল ফোন বা আপনার কি বলে যে রিমোট কন্ট্রোল দিয়ে এটা করা যায়। ফলে সাধারণ বোমা নিক্ষেপ করার সময় তো আপনি দেখতে পারেন কে মারছে বা কে এটার সাথে, আপনি সহজে করতে পারেন। কিন্তু এই ডিভাইস দিয়ে যে সমস্ত বিস্ফোরণ ঘটানো হয় সেটা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটু বিপজ্জনক হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন এই ধরনের বোমা যদি তৈরির প্রবণতা কোনো জায়গায় দেখা যায়, সেখানে কিন্তু সিরিয়াস লেভেলের আপনার গোয়েন্দা ফেলিউর বা আমাদের সিকিউরিটি থ্রেট তৈরি হয়। এবং এগুলো যদি সহজলভ্য হয়ে যায়, তখন দেখা যাবে এগুলো কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক দ্বন্দ্ব, ব্যক্তিগত দ্বন্দ্ব, ক্যাম্পাসের দ্বন্দ্বে এগুলো ব্যবহার করা শুরু হবে। সেই জন্য এবারে যেটা দেখা গেছে, যেটার সাথে আপনি পাবেন 2005 সালে সিরিজ বোমার সাথে মিল পাবেন, যেটা 2001 সালে রমনা বটমূলে হয়েছিল, এই ধরনের ঘটনাগুলোর ফেনোমেননের সাথে মিল আছে কিনা এগুলো কিন্তু একটু গবেষণা করে দেখতে হবে। আমরা কেন, আপনি যেটা বলছেন যে এটা নিয়ে চিন্তিত হওয়ার বিষয় আছে কিনা, কয়েকটা কারণে চিন্তিত হওয়ার বিষয় আছে। একটা হচ্ছে যে দেশের একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার একটা ব্যাপার থাকতে পারে। যেহেতু এখন একটি গণতান্ত্রিক সরকার চালু হয়েছে, বিরোধী দল কিছু কিছু বিষয়ে আন্দোলন করছে, আবার সীমান্তের ওই পার থেকে পরাজিত ফ্যাসিবাদের এক ধরনের আগমনের চেষ্টা, নানা ধরনের কথা হচ্ছে। আর রীতিমতো আপনি সোশ্যাল মিডিয়াতে খুঁজলে তো ব্যাপক ধরনের থ্রেট আমরা দেখতেও পাচ্ছি নানাভাবে। তো ফলে সাধারণ বোমা হলে একরকমের ব্যাপার, এটা যেহেতু ইম্প্রোভাইজ ডিভাইস ইউজ করে এই বোমাটা করা হচ্ছে বা ইতিমধ্যে কয়েক জায়গায় একই রকম পাওয়া যাচ্ছে বলছে আমাদের গোয়েন্দা সূত্র। কারণ আমরা তো যতটুকু তথ্য পুলিশের কাছ থেকে জানতে পারছি অতটুকুই, আমরা তো আর অত বেশি ক্লিয়ারলি জানতে পারছি না। কিন্তু এখানে মঞ্জুব আরেকটা বিষয় যে আমরা দেখছি যে ঢাকার আশপাশের এলাকা যেমন সাভারের এই বোমার বিস্ফোরণ বা বোমা সদৃশ বস্তু পাওয়া গিয়েছে, কয়েকজন আটকও হয়েছে। এবং আমরা বিভিন্ন সময় দেখছি যখন ঢাকাতে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরি হওয়ার আগে ঢাকার আশপাশের এলাকাগুলোতে অপরাধীদের একটা আশ্রয় হিসাবে তারা বেছে নেয়। এবং এবারের এই বাস্তবতা কি কোনো কিছু ইঙ্গিত করে কিনা? এখানে যেটা হচ্ছে যে প্রথমত কয়েকটা জিনিস, একটা হচ্ছে যে আতঙ্ক তৈরি করার জন্য কেউ করতে পারে, জি ঠিক আছে, কারণ একটা আতঙ্ক তৈরি হলে আতঙ্কের মাঝ দিয়ে অন্য কিছু করা সহজ হতে পারে। দ্বিতীয় ঘটনা ঘটছে যে এটা একটা টেস্ট ম্যাচও হতে পারে, যে আমরা একটু টেস্ট করে দেখি কি পরিস্থিতি, কি রেসপন্স পাওয়া যায়। যদি দেখা যায় যে গোয়েন্দা সংস্থা খুব গুরুত্ব দিচ্ছে না, পুলিশ তেমন বেশি ইনকোয়ারি করে কিছু করতে পারছে না, তখন এটার প্রবণতা বাড়তে থাকে। এখন যদি ধরেন পরিস্থিতিটা এমন হয় যে পুলিশ সিরিয়াস লেভেলের মানে ইনভলভমেন্টের মাধ্যমে, তাদের চেষ্টার মাধ্যমে তারা কিছু রিয়েল সিনারিওটা তুলতে পারলো, যেটা ডাক্তার সায়ন্ত বলেছেন যে আমরা কিন্তু প্রত্যেকবারই দেখেছি এই জিনিসটা নিয়ে কিন্তু এক ধরনের ক্যামোফ্লেজ হয়। কেউ কেউ মনে করে যে এটাকে একটা থার্ড পার্টির আকারে নানা দিকে এটা ঠেলে দেয়। যেমন ধরেন এখন যদি আমরা কনস্পিরেসি থিওরির আলোকে বলি, আমরা সরকারকে দোষারোপ করতে পারি যে সরকার হয়তো একটা নিজেদের পরিস্থিতি, গ্যাসের দাম, বিদ্যুতের দাম নিয়ে তারা ক্রাইসিসে আছে, হ্যাঁ, তারপরে ব্যাংকগুলো খালি হয়ে আছে, নানা ধরনের পরিস্থিতি আছে, সরকার হয়তো এটা দৃষ্টি সরানোর জন্য এই ধরনের মানে কাজ করতে পারে। এটা কিন্তু এক ধরনের ব্লেম আমরা দিতে পারি। আবার একইভাবে ধরেন আমরা এটাও বলতে পারি যে পরাজিত ফ্যাসিবাদেরা এক ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য এইটার একটা রিয়েল ইনভেস্টিগেশন লাগবে, রিয়েল একটা জবাব দিতে হবে। কারণ সরকার যেহেতু বলছে যে এই ধরনের বোমা পাওয়া গেছে, পুলিশ যেহেতু বলছে এই ধরনের পরিস্থিতি পাওয়া গেছে, সুতরাং এইটার রহস্য উদ্ঘাটনের দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে।